প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম মুকুন্দ চক্রবর্তীর কালকেতু উপাখ্যান বইটি নিয়ে। ইতোপূর্বে বেশ কয়েকটি ক্লাসে আমি এই বইটি আলোচনা করে প্রায় শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে এই কালকেতু উপাখ্যান বইটির শেষ ক্লাস। আমি আজকের ক্লাসের মাধ্যমেই এই বইটির পাঠ এবং আলোচনা শেষ করব। আমি বলেছিলাম এই বইয়ে মোট ৮২টি পর্ব আছে। পর্বগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব কলিঙ্গ রাজ কর্তৃক কালকেতুর সম্মান ও কালকেতুর গুজরাটে প্রবেশ পর্ব থেকে। গত ক্লাসে আমরা পড়েছি কলিঙ্গ রাজা কালকেতুকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেন, তাকে শাস্তি দেন। তাকে চিৎ করে শুইয়ে হাত পা বেঁধে বুকের ওপর বড় বড় পাথর দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো সেই সময় কালকেতু আক্ষেপ করে বলেছে যে আমি যখন ব্যাধ ছিলাম তখন আমি সুখে ছিলাম, এখন দেবীর ধন পেয়ে আমার কষ্ট হচ্ছে, আমাকে নানা রকম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। তো তখন কালকেতু দেবীর কাছে প্রার্থনা করলেন। এর ফলে দেবী চণ্ডী কালকেতুর কাছে অর্থাৎ সেই কারাগারের মধ্যে চলে আসলেন। এসে দেখলেন যে কালকেতু এরকমভাবে বন্দি অবস্থায় রয়েছে। তখন দেবী কালকেতুকে বললেন যে সে যে এর আগে যখন ব্যাধ ছিল তখন বনের পশুদেরকে যেভাবে হত্যা করেছে, শিকার করেছে, এতে কালকেতুর যে পাপ হয়েছিল সেই পাপ এই কলিঙ্গ রাজা কর্তৃক তাকে কারাগারে প্রেরণ করার মাধ্যমে সেই পাপ ঘুচে গেছে, এখন তার আর কোনো পাপ নেই। তখন দেবী কালকেতুকে বলেছে যে তুমি নিশ্চিন্তে থাকো, আমি কলিঙ্গ রাজার মাধ্যমে তোমাকে আরও সম্মানিত করব। তো এরপর দেবী চণ্ডী কলিঙ্গ রাজাকে স্বপ্ন দেখালেন যে কালকেতুর পক্ষ নিয়ে। তখন কলিঙ্গ রাজা রাজ দরবারে সেই স্বপ্নের ব্যাখ্যা যখন শুনলেন, তারপর কি হচ্ছে সেটা আমরা এই পর্বে দেখব। কলিঙ্গ রাজ কর্তৃক কালকেতুর সম্মান ও কালকেতুর গুজরাটে প্রবেশ। রাজা দেখি কালকেতু করিল উত্থান, প্রণাম করিতে রাজা দিল না বিধান। ভাই ভাই বলি রাজা কইল আলিঙ্গন, প্রেম কথা আলাপনে বসিলা দুইজন। রাজা বলে কালকেতু ক্ষেম অপরাধ, চণ্ডীর সেবক তুমি করো আশীর্বাদ। বন্দিঘর মহাবীর মাগি নিল দান, বসন ভূষণ দিয়া করিলা ছাড়ান। অবনী লোটাইয়া কান্দে পোতা মাঝিগণ, নৃপতিরে কহিলা নিশির বিবরণ। অঙ্গদ বলয়া হার কুমকুম চন্দনে, পুরস্কার কইল রাজা ব্যাধের নন্দনে। গজ তুরঙ্গম রথ দিল হেমদোলা, চন্দন চৌখরি দিল ঝাড়ি কণ্ঠমালা। অভিষেক করাইয়া বসাইল খাটে, আজি হইতে কালকেতু রাজা গুজরাটে। নিজ হস্তে ভালে টিকা দিল নরপতি, যত ভূঁইয়া রাজা মিলি ধরাইল ছাতি। গজরাজে চাপাইয়া দিলেন বিদায়, পদব্রজে নরপতি পিছে পিছে যায়। আমরা গত ক্লাসের শেষের দিকে পড়েছিলাম যে যখন রাজা কালকেতুকে দেখতে এলো কারাগারে, তখন দেখলো যে কালকেতু সকল বন্ধন থেকে মুক্ত হয়ে আরামে বসে রয়েছে। এটা দেখে তো রাজা আরও চিন্তিত হয়ে গেল যে এ তো অসম্ভব, এটা কোনো মায়াবী কোনো কাজ ছাড়া এটা সম্ভব না। আর এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে রাজা কালকেতুকে দেখার জন্য যখন গেল কালকেতুর কাছে সেই কারাগারে, তখন রাজাকে দেখে কালকেতু প্রণাম করতে এলো। তখন রাজা তাকে প্রণাম করতে না দিয়ে ভাই ভাই বলে বুকে টেনে নিল যে তুমি আমার ভাই। এই বলে তারা সুখ দুঃখের কথা অর্থাৎ প্রেম কথা একে অপরের সাথে বলতে লাগলো। রাজা বলছে, কলিঙ্গ রাজা বলছে কালকেতুকে যে তুমি আমার অপরাধ ক্ষমা করো, তুমি চণ্ডীর সেবক, তুমি আমাকে আশীর্বাদ করো। এরকমভাবে তো কালকেতুকে রাজা নতুন পোশাক দিল। রাজার পোশাক দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাজা নিজ হাতে কালকেতুর কপালে রাজটিকা পরিয়ে দিল। এরপর রাজা তাকে অনেক পুরস্কার দিল, নানাবিধ পুরস্কার আমরা এখানে দেখতে পাই। রাজা পুরস্কার দিয়ে গুজরাটের রাজা হিসেবে কলিঙ্গ রাজা কালকেতুকে স্বীকৃতি দিল। এরপর আরও যত ভূঁইয়া ছিল সকল ভূঁইয়া মিলে কালকেতুর মাথায় ছাতা ধরল। ছাতা ধরে একটা সুন্দর হাতির পিঠে
কালকেতুকে চড়িয়ে গুজরাটে পাঠিয়ে দিল। আর এর পেছন পেছন পদব্রজে মানে হেঁটে হেঁটে কলিঙ্গ রাজা যেতে লাগলো। বীরকে বিদায় দিয়া সেনাগণ সঙ্গে নিয়া গেলা রাজা কলিঙ্গ নগরে। গুজরাটে যত হোক ঘুচিল সবার শোক, বীরকে দেখিতে আগুসরে। শুভক্ষণ করি বেলা চড়িয়া পাটের দোলা, প্রবেশ করিল বীর বাসে। সম্ভ্রমে ফুল্লুরা আসি পতির বদন শশী, দেখিয়া আনন্দ রসে ভাসে। বুলান মণ্ডল আদি প্রজা আসি যথাবিধি, নানা বস্ত্র দিয়া কইল নতি। হাট ঘাট গৃহ মাঠে নৃত্য গীত গুজরাটে, সবার সুস্থির হইল মতি। দিয়া বীর দ্বিজে দান সারিল সবার মান, চন্দন কুসুম অধিবাসে। ভারু দত্ত হেন কালে আসিয়া মধুর বলে, শ্রীকবি কঙ্কন রস ভাসে। যখন কালকেতু তার রাজ্যে অর্থাৎ গুজরাটে প্রবেশ করলো, তখন গুজরাটের মানুষদের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেল। সকল মানুষ কিছু না কিছু নিয়ে কালকেতুর সামনে মাথা নত করে কালকেতুকে স্বাগতম জানালো এবং ফুল্লরা এসে কালকেতুকে দেখে খুবই আনন্দিত হলো। হাটে মাঠে ঘাটে কালকেতুকে দেখে সকলেই নৃত্য গান করতে লাগলো। অর্থাৎ আমরা দেখতে পাই মোদ্দা কথা হচ্ছে যে কালকেতুকে ফিরে পেয়ে গুজরাটবাসী খুবই আনন্দিত হলো। আর তখন ভারু দত্ত মৃদু হেসে আবার তার যে পুরনো কাজ তেল মারা কথা, তখন আবার সে তেল মারার জন্য প্রস্তুত হলো। কালকেতুর সামনে এসে মধুর মধুর কথা বলতে লাগলো। এ হচ্ছে কলিঙ্গ রাজ কর্তৃক কালকেতুর সম্মান ও কালকেতুর গুজরাটে প্রবেশ পর্ব। এখন দেখব কালকেতুর প্রতি ভারু দত্তের কপট বাক্য। ভেট নিয়া কাঁচ কলা, শাক বেগুন কচু মূলা, ভারু দত্ত করিল পয়ান। নিবিদয়ে ভারু দত্ত বুঝিয়া কার্যের তত্ত্ব, পশ্চাতে করিয়া অবজান। ভারু দত্ত করয়ে জোহার নোয়াইয়া বীরের মাথা, কহে প্রবঞ্চন কথা খুরা দেখি খণ্ডিল আন্ধার। তুমি ছিলে গুপ্ত বেশে প্রকাশ করাল্য দেশে, সন্ত্রাস করিলা নৃপমণি নিজ হস্তে নরপতি। ধরিল ধবল ছাতি ভূয়া রাজা মাঝে তোমা গণি। কোথা বীর পাল্য ধন ঘোষিত সকল জন, পরিবাদ ছিল লোক মাঝে। প্রকাশ করাল্য আমি বড় সুখ পাবে তুমি, খ্যাতি হইল কলিঙ্গ সমাজে। যেই আপনার হয় সেই কভু ভিন্ন নয়, আপনা জানিবে ভারু দত্তে। রাজার সভাতে বাণী আমি সে কহিতে জানি, ভারু দত্ত বিদিত জগতে। যখন দুপুর নিশি সন্তাসিয়া পাশে বসি, অনেক বুঝালো নরপতি। ধরিয়া রাজার পায় খণ্ডালু সকল দায়, খুরি সে জানয়ে মোর মতি। তুমি খুড়া হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি, বহু তব না খায় ভাত। দেখিয়া তোমার মুখ পাশরিল সব দুঃখ, 10 দিক হইল অবদাত। হইয়া লোকের চূড়া সিংহাসনে থাকো খুড়া, আমারে আরোপে সর্বভার। থাকো পুরাণ শুনি রাজ্য সব আমি জানি, নফরের করিবে ব্যবহার। ভারু দত্ত যত ভাসে শুনি বীর মনে হাসে, কটু ভাষে বলেন বচন। রচিয়া ত্রিপদী ছন্দ পাঁচালি করিয়া বন্ধ, বীর ছিল শ্রীকবি কঙ্কন। কালকেতুর আবার ফিরে আসাকে দেখে ভারু দত্ত আর কি করবে, যখন বুঝতে পারলো যে কলিঙ্গ রাজা থেকে এই কালকেতুর এখানে থাকলে ভারু দত্তের লাভ বেশি এবং ভারু দত্ত অনেক ভালো করবে কালকেতুর এখানে থাকলে, তখন সে আবার কালকেতুর কাছে ঘেঁষতে লাগলো। কাঁচকলা শাক বেগুন কচু মূলো এগুলো সে ভেট হিসেবে নিয়ে কালকেতুর সামনে দাঁড়িয়ে বলল, খুড়া তুমি এসেছো খুব ভালো হয়েছে। তোমাকে ছাড়া যেন এই রাজ্যটি কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। এবং আরও বলছে যে এখন জানি আমাকে তোমরা দোষ দিবে, কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু কাজটা অন্যায় করিনি। কারণ হচ্ছে দেখো, আগে তুমি এত সকল ধন সম্পদ কোত্থেকে পেয়েছো, মানুষ মনে মনে এটাকে অন্যরকমভাবে বলতো, কিন্তু আজ সেটা প্রমাণ হয়ে গেছে যে স্বয়ং দেবী চণ্ডী তোমাকে ধন দিয়েছে এবং তুমি হলেই দেবী চণ্ডীর সেবক। তার মধ্যে তোমার কত মান সম্মান বাড়লো। কলিঙ্গ রাজা নিজে ছাতি ধরে তোমাকে গুজরাটে দিয়ে গেলেন,
তার চেয়ে বড় কথা হচ্ছে যে কলিঙ্গ রাজ্যের যে সকল রাজ্যবাসী সকলের মধ্যে তোমার একটা সম্মান বেড়ে গেল। এই সকলের মধ্যে আশেপাশে যত মিয়া ভুইয়া আছে সকলের মাঝে তোমার সম্মান হু হু করে বেড়ে গেল। এটা কিন্তু পরোক্ষভাবে আমি কিন্তু তোমার এত সকল কাজের পেছনে রয়েছে। যাই বলো তাই বলো, তুমি যে বন্দী ছিলা কলিঙ্গ রাজার কাছে, তুমি জানো না খুড়া, আমি কিন্তু সারাক্ষণ কান্না করেছি। তুমি খুড়িকে মানে ফুলুরাকে জিজ্ঞাসা করে দেখো। তখন ভারদত্ত আরও বলছে, তুমি আর চিন্তিত হইও না, যখন তুমি চলে আসছো রাজ্যের সকল কাজ আমি জানি, আমি রাজ্য সামলাবো, ঠিক আছে? তুমি এরকমভাবে তোমার গৃহে থাকো, রামায়ণ শোনো, দেবীচণ্ডীর পূজা করো, তোমাকে রাজ্যে আসতে হবে না কষ্ট করে, রাজ্যের যত ঝামেলা আমি নিজে পোহাবো। এরকমভাবে ভারদত্ত নিজের পিঠ বাঁচানোর জন্য নানাবিধ কথাবার্তা বলছে। তো ভারদত্তের এরকম ব্যবহার দেখে, কথাবার্তা শুনে কালকিত মনে মনে হাসছে যে কি করবে বেচারা, যার কাজ যেটা সেটাই সে করছে। তো এই হচ্ছে কালকিতুর প্রতি ভারদত্তের কপট বাক্য। এখন পড়ব ভারদত্তের অপমান। ভারদত্ত কপট প্রবন্ধে যত বলে, শুনিয়া বীরের কোপ অগ্নি হেন জলে। কোপে কম্পবান তনু লোহিত লোচন, ভীষণ ভাষায় কিছু বলেন বচন। বলে বীর, ছাড়ো ঠক কপট চাতুরি, তোমার কলিঙ্গ রায় কি করিতে পারি। কহিতে জানো হো ঠকা কপট প্রবন্ধ, হৃদয়ে পুরিত বিষ মুখে মকরন্দ। কলিঙ্গ রাজার সনে করাইলি দ্বন্দ্ব, মিথ্যা কথা কইয়া ভাণ্ডু পাত মহাধন্দ। ইবে সে জানিলু মুই ঠগ ভারদত্ত, আপনি করিলি নাশ আপন মহত্ব। ইনাম বাড়িতে বেটা তুমি ঘর করো, ঋণ বাড়ি লহ নাহি দেহ কলন্তর। এখন বলিস আমি রাজার নফর, গৌরব রাখিয়া দেহ 3 শনের কর। নগরিয়া মেলি তোরা মারো বেড়া বাড়ি, যাব তো না দেই ঠকা 3 শনের করি। হেরিয়া নাপিতে বীর বলে আখিটার, মনের সন্তোষে খুর আনে বোরা ধার। দরাইয়া হুকুম পায় নাপিতের সুত, ভারুর ভিজায় মাথা দিয়া ঘোড়ার মুত। চামতা থাকিতে পদতলে ঘষে খুর, দেখিয়া ভারুর প্রাণ করে দূর দূর। দূর হইতে শুনিয়া খুরের চরচরি, নাক মুন্ডে হরিয়া তার উপারয়ে দাড়ি। বসন ভিজিয়া পরে শনিতের ধার, বলে ভারদত্ত খুড়া ক্ষেমো একবার। 5 ঠাই ভারুর মাথায় রাখে চুলি, নগরিয়া মিলি মুখে দেই চুনকালি। মালাকার আনি দেই গলে ওর মাল, টিটকারি দেই যত নগররা ছাওয়াল। পুরের কোটাল আনি শিরে ঢালে ঘোল, পিছে পিছে ভারুর বাজায় কেহ ঢোল। পুরের বাহির করি মারে বেড়া বেরি, কালি হাঁড়ি ফেলি মারে কুলের বহুরি। ভারুর লাঘবে বীর দুঃখ ভাবি বরি, কৃপা করি পুনর্বার দিলা ঘর বাড়ি। নূতন মঙ্গল কবি শ্রীমুকুন্দ ভনে, ঠক নাবর এই গীত কর্ণপাতে শুনে। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি ভারদত্ত তার নিজের কর্মফল পাচ্ছে। ভারদত্ত যখন কালকিতুকে নানাবিধ কথা বলে আবার তুষ্ট করতে লাগলো, তখন কালকিতু রেগে দিল একটা ধমক, যে বেটা চুপ কর, ঠক কোথাকার, জোচ্চোর কোথাকার, কপট, তোমার চাতুরি এখন সবাই বোঝে। একমাত্র তোর কারণে কলিঙ্গ রাজার সাথে আমাকে যুদ্ধ করতে হলো, একমাত্র তোর কারণে আজকে এই রাজ্যে এই অবস্থা। তোর হচ্ছে অন্তরে বিষ আর মুখে মধুর কথা, মুখে মধু অন্তরে বিষ তোর। তুই এত খারাপ, তোর ব্যবস্থা আমি এখন করছি। দে বেটা 3 বছরের কর দে। এই যে তুমি মাগনা মাগনা থাকছো আমার রাজ্যে, এখন তুমি এই মুহূর্তে 3 বছরের কর দাও। এরকমভাবে কালকেতু ভারদত্তকে আরও নানা রকম কথাবার্তা বলতে লাগলো। তখন কালকেতু হুকুম দিল নাপিতকে, যে নাপিত এই ভারদত্তের চুল ফেলে দে। তখন এই চুল ফেলতে হলে তো তার মাথাটাকে আগে ভেজাতে হবে। মাথাটা ভেজা হচ্ছে ঘোড়ার প্রস্রাব দিয়ে। ঘোড়ার প্রস্রাব দিয়ে কালকেতু ভারদত্তের মাথাটা ধোয়। ধোয়ার পরে যখন খুর দিয়ে নাপিত ভারদত্তকে ন্যাড়া করে দেয়, ন্যাড়া করে মাথার মধ্যে চুন কালি, চেহারার মধ্যে চুন কালি মাখিয়ে, গলার মধ্যে জুতার মালা দিয়ে পুরো রাজ্য তাকে ঘোরায়। এরকমভাবে ভারদত্ত বলছে যে খুড়া খুড়া একবারের মতো আমাকে তুমি ক্ষমা করো। ভারদত্ত হাঁটছে, তার গলায় জুতার মালা, মুখে চুন কালি।
তো পিছন পিছন আবার ছেলেরা, ছোট ছোট ছেলেরা ঢোল বাজাচ্ছে, হাসছে, আনন্দ ফুর্তি করছে। তো এরকমভাবে ভারদত্ত অপমানিত হচ্ছে। কালকেতু এরপর ভারদত্তের সকল দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে তার শাস্তি মওকুফ করে দিয়ে নতুন ঘর বাড়ি দিল থাকার জন্য। এই হচ্ছে ভারদত্তের অপমান পর্ব। এখন দেখব কালকেতুর শাপান্ত। গুজরাটে কালকেতু খ্যাত হইলা রাজা, যত ভূঁইয়া রাজা মেলি কইল তার পূজা। কোন রাজা সম নহে করিতে সমর, পরাজয় মানি সবে দেয় রাজকর। গুজরাটে রাজত্ব করিল চিরকাল, অবনীমণ্ডলে যশ বাড়িল বিশাল। পুষ্পকেতু নামে পুত্র হইল মহাবল, সর্বশাস্ত্রে বিশারদ যেন বৃহন্নল। বিহানে বিকালে বীর শুনেন পুরাণ, কৃষ্ণের করেন পূজা হইয়া সাবধান। পরিপূর্ণ হইল তার অভিশাপ কাল, মহেশের ঠাঁই গেলা দেবের ভূপাল। অঞ্জলি করিয়া হরে করে নিবেদন, দিকপাল আদি করি শুনে দেবগণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দিন যেতে লাগলো, কালকেতু আরও শক্তিশালী রাজায় পরিণত হলো। আশেপাশের সকল রাজা কালকেতুকে প্রধান রাজা হিসেবে মেনে নিল। সকল রাজা কালকেতুকে সময় মতো কর পরিশোধ করতে লাগলো এবং কালকেতুর সাথে কোনো রাজা আর যুদ্ধ করছে না, অর্থাৎ যুদ্ধ করার আগেই তারা পরাজয় মেনে নিচ্ছে। এরকমভাবে কালকেতুর নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল। কালকেতুর একটি ছেলে হলো, নাম হচ্ছে পুষ্পকেতু। তো কালকেতু আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। তো এখন সে খুব একটা কাজ করে না, শুধু ঘরের মধ্যে বসে বসে সকাল বিকাল পুরাণ শোনে, অর্থাৎ ধর্ম বই পড়ে শোনে। তো ধীরে ধীরে আস্তে আস্তে কালকেতুর যে সাপ, আমরা জানি যে কালকেতু কিন্তু আসলেই কালকেতু নয়, তিনি হচ্ছেন স্বর্গ থেকে অভিশাপ দিয়ে শিব নীলাম্বর অর্থাৎ ইন্দ্রের ছেলে নীলাম্বরকে একটা অপরাধের কারণে শিব অভিশাপ দিয়ে দুনিয়ায় বেদ হিসেবে প্রেরণ করেন। এতদিনে কালকেতুর সাপ অর্থাৎ অভিশাপ শেষ হলো। এ হচ্ছে কালকেতু শাপান্ত পর্ব। এখন দেখব নীলাম্বরের জন্য ইন্দ্রের শোক পর্ব। চরণে ধরিয়া হরে ইন্দ্র নিবেদন করে, নীলাম্বরে হও কৃপাময়। অভিশাপ কাল গেল মুকুতি সময় হইল, সুত মোর না আল্ল নিলয়। দুঃখমতি পুলমজা কোলে তার নাহি প্রজা, কত নিত্য শুনিব কান্দনা। না দেখিয়া নীলাম্বর শোকে হইলু জর, বিধি মোর কইল বিড়ম্বনা। বালকের লঘুদোষ কইলে তারে গুরু রোষ, সাপ দিলে হইয়া নিদারুণ। আপন সেবক জনে আনো নিজ নিকেতনে, নীলাম্বরে হও সকরুণ। শোনো দেব শিরোমণি অবিরত মনে শুনি, কবে মোর আসিবে কুমার। না আনিলা নিজ কাছে আর কিবা দোষ আছে, মিথ্যা হইল বচন তোমার। শূন্য মোর সুরলোক অবিরত বারে শোক, ঘর বন নীলাম্বর বিনে আন্ধার ঘরের বাতি। কোথা বধূ ছায়ামতি কোথা গেলে পাবো দর্শনে। ইন্দ্রের বচন শুনি প্রবোধিলা শূলপানি, পার্বতীরে বলিলা বচন। যাহ প্রিয়ে গুজরাট নীলাম্বর আনো ঝাঁট, বিরচিলা শ্রীকবি কঙ্কন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গের কথা, অর্থাৎ দেবতাদের কথা। আমরা জানি যে দেবতা ইন্দ্রের ছেলে হলেন নীলাম্বর, এবং এই নীলাম্বরের কাজ ছিল সকালবেলা বাগান থেকে ফুল তুলে এনে শিবের পূজা করা। তো যখন দেবী চণ্ডী অর্থাৎ দেবী দুর্গা তার ইচ্ছে হলো যে পৃথিবীতে তার পূজা যেন প্রচারিত হয়, এটা আমরা এই কালকেতু উপাখ্যানের প্রথম ক্লাসে আলোচনা করেছি। তখন কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা চক্রান্তের মাধ্যমে দেবী দুর্গা শিবের মাধ্যমে নীলাম্বরকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠায় বেদ হিসেবে। পৃথিবীতে নীলাম্বরকে পাঠানোর সাথে সাথে কিন্তু নীলাম্বরের যে স্ত্রী ছায়াবতী তাকেও একই অভিশাপ দিয়ে পাঠায়। এই ছায়াবতী পৃথিবীতে ফুলদুরা নাম ধারণ করে এবং নীলাম্বর পৃথিবীতে কালকেতু রূপ ধারণ করে। ইন্দ্র শিবের পাশে বসে শিবকে বলছে যে এখন তো সময় হলো আমার ছেলের অভিশাপ ক্ষমা করার, তার শাপ এখন শেষ হয়েছে। এখন তুমি কৃপা করে আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমি কত দিন ধরে আমার ছেলেকে দেখি না, আমার ছেলের বউ
ছায়াবতীকে আমি দেখি না, কোথায় আমার আমার ছেলের বউ রয়েছে, কোথায় আমার ছেলে রয়েছে, তুমি এখন তাকে এনে দাও। আমার অন্ধকার ঘরে বাতি আমার ছেলে, এই সুরলোক অর্থাৎ এই দেবলোক অর্থাৎ এই স্বর্গ কেমন কেমন আমার কাছে খা খা মনে হচ্ছে, আমার ছেলে আমার কাছে নেই বলে তুমি তার যে নিজের যে বাড়ি এই স্বর্গ এই দেবতাদের মধ্যে তুমি আমার ছেলে নীলাম্বরকে শীঘ্র এনে দাও। তখন শিব ইন্দ্রের কথা শুনে পার্বতী দেবীকে পাঠালেন গুজরাটে, বললেন যে যাও প্রিয়ে, তুমি গুজরাটে যাও, গুজরাটে গিয়ে এই নীলাম্বরকে নিয়ে আসো। তো এই হচ্ছে নীলাম্বরের জন্য ইন্দ্রের শোক পর্ব। এখন দেখব কালকেতুর প্রতি স্বপ্নাদেশ। শঙ্করে করিয়া নতি অবিলম্বে ভগবতী পদ্মাসনে গুজরাটে যান, বসি দুহে নিশি শেষে বীরের শিওর দেশে কহিলেন বীরে দিব্য জ্ঞান। স্বপ্ন কহেন মহামায়া শুনো পুত্র নীলাম্বর, অবিলম্বে চলো ঘর সঙ্গে লহ ছায়াবতী যায়া। পূর্ব কথা মনে করো পিতা তোর পুরন্দর, পুলমজা তোমার জননী, ব্যাধকুলে উপপতি সাপে গুজরাটে স্থিতি, ঝাঁট চলো ছাড়িয়া অবনী। তোর বাপ দেবরাজা করিত শিবের পূজা, ফুল যোগাইত নীলাম্বর, দেখি ধর্মকিত ব্যাধ, ব্যাধ হইতে গেলা সাঁধ, এই হেতু মরত ভিতর। হইয়া ওতে সমাকুল সম্ভ্রমে তুলিলা ফুল, দারু পিপিলিকা ছিলা তথি, শিবের মস্তক কাটে শিব তোরে মন টুটে, অভিশাপে গুজরাটে স্থিতি। ছাড়িলা অমর লোক মাতা তোর করে শোক, শোকাকুল দেব অধিকারী, কেবল তোমার মোহে নয়নের নির্বহে, দুঃখে যায় দিন বিভাবরী। কেবল চণ্ডীর বর দোহে হইলা জাতেশ্বর, মাতা পিতা তোর শোকে কান্দে, চণ্ডিকা করিয়া ধ্যান শ্রীকবি কঙ্কন গান, মনোহর পাঁচালী প্রবন্ধে। এখানে শিবের কথা শুনে দেবী পার্বতী গুজরাটে চলে এসেছেন। এসে কালকেতুকে স্বপ্নে বলছেন যে এই পুত্র নীলাম্বর, তুমি অবিলম্বে তোমার বাড়ি চলো, তোমার ঘরে চলে এসো, তুমি সাথে ছায়াবতী অর্থাৎ ফুলরাকেও নিয়ে এসো। তখন কালকেতুকে পূর্বের কথা দেবীচণ্ডী মনে করিয়ে দিল যে সে পূর্বে কে ছিল, তার বাবাকে, তার মাকে, মূলত কি কারণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কোন অভিশাপ দিয়ে, কেন অভিশাপ দিয়ে তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এরকমভাবে সকল কিছু মনে করিয়ে দিয়ে দেবীচণ্ডী সেখান থেকে চলে গেলেন। এই হচ্ছে কালকেতুর প্রতি স্বপ্নাদেশ পর্ব। এখন দেখব পুষ্পকেতুকে রাজ্য সমর্পণ। স্বপ্ন দেখি উঠে বীর হইয়া সাবধান, প্রভাতের কর্ম করি কইলা স্নান দান, সুগন্ধ চন্দন অঙ্গে আভরণ করি, মহাবীর মনে হৃষ্ট পূজে মহেশ্বরী। পুষ্পকেতু রাজা হইব পড়িল ঘোষণা, নৃত্য গীত আদি ঘরে ঘরে সুবাজনা। সুতে রাজ্য দিব বীর মনে অভিলাষ, শুভক্ষণে করাইলা গন্ধ অধিবাস। আপনে আইল তথা কলিঙ্গ ভূপতি, মহাপাত্র পুরোহিত করিয়া সংহতি। দূত দিয়া আনাইল যত ভূঁইয়া রাজা, একে একে বীর সভাকারে কইল পূজা। আপনে কলিঙ্গ রাজা টিকা দিলা ভালে, সর্বরাজা ছাতা ধরাইলা শুভকালে। হেনকালে রাজাগণ করে নিবেদন, কৃপাময় তুমি বীর দেবতানন্দন। আপন তনয়ে সবে কর সমর্পণ, তোমার সমান যেন করেন পালন। এমন শুনিয়া সব রাজার বচন, পুষ্পকেতু হাতে হাতে কইল সমর্পণ। স্বর্গ যাব বলি বীর দিলেন ঘোষণা, ঘরে ঘরে গুজরাটে উঠিল ক্রন্দনা। হয় জুরি মাতলি যোগায় পুষ্পযান, তথি চরি নীলাম্বর দিজে দেয় দান। বাম ভিতে বৈশে তার ফুল্লুরা সুন্দরী, মোহন মূরতি বামা রূপে বিদ্যাধরী। পদ্মাবতী সঙ্গে চণ্ডী যান আগে রথে, সিদ্ধগণে নমস্কার করে বীর পথে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্ন দেখে কালকেতু সকালে ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্ম সেগুলো করে স্নান করে সুগন্ধ চন্দন গায়ে মেখে সুন্দর পোশাক পরে মহাবীর খুশি মনে মহেশ্বরী অর্থাৎ দেবী চণ্ডীর পূজা করতে গেলেন। তখন রাজ্যে ঘোষণা দিলেন যে পুষ্পকেতুকে রাজ্য দেওয়া হবে, মানে পুষ্পকেতু অর্থাৎ কালকেতুর যে ছেলে সেই তার ছেলেকে
রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করা হবে। তো সেই মতো প্রতি ঘরে ঘরে আনন্দে উৎসব বয়ে গেল। আশেপাশের সকল রাজাকে ডেকে কালকিতু এখানে নিয়ে আসলেন। সকল রাজার সামনে এই পুষ্পকিতুকে রাজ্য অর্পণ করলেন, মাথায় মুকুট পরিয়ে দিলেন। তখন সকল রাজা নতুন যে রাজা গুজরাটের পুষ্পকিতুকে মেনে নিলেন। তখন কালকিতু সকলের সামনে ঘোষণা দিলেন যে আমি স্বর্গে চলে যাব, আমার সময় হয়েছে, আমার কাজ শেষ, আমার সাথে আমার স্ত্রী ফুল্লুরা যাবে। কালকিতুর এরকম কথা শুনে তার রাজ্যে কান্নার রোল পড়ে গেল। এরকমভাবে ধীরে ধীরে আমরা দেখতে পাই যে কালকেতু তার স্ত্রীকে নিয়ে দেবী চণ্ডীর সাথে স্বর্গে চলে আসলেন। এই হচ্ছে পুষ্পকিতুকে রাজ্য সমর্পণ পর্ব। এখন দেখব নীলাম্বরের স্বর্গারোহণ। পুষ্পক বিমানে চাপি হইলা বীর দেবরূপী, লুকাইল মানুষ মূরতি, মর্তে রাখি কীর্তি শেষ, নীলাম্বর যান দেশ, সঙ্গে লইয়া যায়া ছায়াবতী। বায়ু বেগে রথ ধায়, উভ মুখে লোক চায়, পুষ্পকেতু উভরায় কান্দে, নগরে পুরুষ নারী, কাঁদে বুকে ঘাত মারি, কেশপাশ কেহ নাহি বান্ধে। যান বীর বৌম পথে, মাতলি সরাথি সাথে, জিজ্ঞাসেন মায়ের বারতা, ত্রিদশ গণের নাথ, কেমন আছয়ে তাঁত, কহ সর্ব সুরপুর কথা। অন্য যত দেবগণ কহ তার বিবরণ, কহ সুরপুরের কল্যাণ, কে বা দেবতার রাজা, কে করে শিবের পূজা, কোন দেব কুসুম যোগান। মাতলি কহেন কথা, কল্যাণে আছয়ে মাতা, কল্যাণে আছয়ে পুরন্দর, প্রাণ আছে সব ভাল, তোমার বিহনে কাল, ইবে ফুল যোগান প্রবর। ঘরের কথায় মতি, রথ চলে শীঘ্র গতি, উত্তরিলা মন্দাকিনী কুলে, চণ্ডীর আদেশ পায়া, সঙ্গে ছায়াবতী যায়া, স্নান দান কইল তার জলে। স্নান করি নীলাম্বর, ধরে পূর্ব কলেবর, নাটুয়া ফিরায় সেন বেশ, দম্পতি বিমানে চড়ে, বিমান অন্তীর্ষে উড়ে, আগুয়ান আইলা সুরেশ। ইন্দ্রে অগ্নি দণ্ডধর, জলাধীপ নিশাকর, কুবের বরুণ সমীরণ, শিরে দিয়া দুর্বাধান, নিছিয়া ফেলিলা পান, ব্যবহারে কইলা নানা ধন। আইলেন জৈমিনী ব্রহ্মসুতা বিনা পানি, বশিষ্ঠ অঙ্গিরা পরাশর, কুশাম্ব করিয়া দান, উচ্চ স্বরে বেদগান, অভিষেক লয় নীলাম্বর। দৈন্য শোক দুঃখ খণ্ডী, নীলাম্বরে নিয়া চণ্ডী, চলিলা শিবের সন্নিধান, কৃপা দৃষ্টে শিব চান, নীলাম্বরে দিলা পান, পুনর্বার কুসুম যোগান। এরকমভাবে নীলাম্বর অর্থাৎ কালকিতু যখন পৃথিবী থেকে ধীরে ধীরে পুষ্পের বিমান, বিমান হচ্ছে যান মানে বাহন, তো স্বর্গে যে বাহনগুলা চলাচল করে তো তাকে বলা হচ্ছে বিমান। বিমানকে আমরা বাহন হিসেবে বলবো। পুষ্পের একটি বাহনে কালকেতু, পরে হচ্ছে ফুল্লুরা, দেবী চণ্ডী, আরও মোটামুটি যে কয়েকজন দেবদেবী এসেছিল কালকেতুকে নেওয়ার জন্য, সকলে উঠে বসলো। উঠে বসে ধীরে ধীরে কালকেতু তার মনুষ্য শরীর থেকে নীলাম্বর অর্থাৎ দেবে পরিণত হচ্ছে। তখন মর্তলোক মানে পৃথিবীর যত লোকজন এটা দেখলো, তারা খুবই কান্না জুড়ে গেল, তারা খুবই কষ্ট পাচ্ছে তাদের রাজাকে হারিয়ে। মহিলারা মানে বধূরা তাদের চুল বাঁধতে ভুলে গেছে, তার ছেলে পুষ্পকিতু কান্না করছে, মানে খুব একটা কষ্টের একটা দৃশ্য যে তাদের রাজা দেবতা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তো ধীরে ধীরে যখন স্বর্গের পথে তারা আসছে তাদের বাহন দিয়ে, নীলাম্বর জিজ্ঞেস করছে আরও অন্যান্য দেবদেবীদের কাছে যে তার বাবা কেমন আছে, তার মা কেমন আছে, সেই যে সুরলোক মানে স্বর্গের অবস্থা কেমন, সবই ঠিকমতো আছে কি না, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে কি না, কী হচ্ছে না হচ্ছে, সকল খোঁজ খবর নীলাম্বর সকলের কাছে জানতে চাইছেন। তখন একটা সময় চণ্ডীর আদেশ পেয়ে ফুল্লুরা এবং নীলাম্বর দুজনেই স্বর্গের দেবতারা যেখানে স্নান করে সেখানে স্নান করে তারা স্বর্গে চলে গেলেন। এবং তখন দেবী চণ্ডী নীলাম্বরকে নিয়ে শিবের সামনে গেলেন। শিব তাকে কৃপা দৃষ্টি তার দিকে তাকিয়ে নীলাম্বরকে আশীর্বাদ করলেন এবং পুনরায় নীলাম্বর যে কাজটা করেছিল অর্থাৎ শিবের পূজার জন্য ফুল তুলে আনতো, তখন তাকে সেই কাজে বহাল রাখলেন।
পুত্রের বারতা শুনি শচী আনন্দিতা, উঠানেতে চন্দায়া টানায় চারি ভিতা। পুত্রবধূ নিছিয়া ফেলিল শচী পান, শুভক্ষণে ঘরে দোহে করিল পয়ান। সতী পুরন্দর অতি উলসিত মন, নয়নের জলে পুত্রে করিলা সিঞ্চন। দেব ঋষি সিদ্ধাগণে দেই নানা ধন, সানন্দে পূর্ণিত হইলা ইন্দ্রের ভবন। কামনা করিয়া যেবা শুনে এই গীত, পূর্ণ করো মহামাইয়া তার মনোনীত। যার গৃহে হয় এই ব্রতের প্রকাশ, সর্বাপদ খণ্ডে অন্তে হয় স্বর্গবাস। নীলাম্বর হইতে হইল পূজার প্রকাশ, সাঙ্গ হইল বীরের পূজার ইতিহাস। স্ত্রীলোকের পূজা লইতে দেবী কৈলামতী, পদ্মাবতীর সনে মাতা করিলা যুকতি। ডাকিয়া আনিল রত্নমালা শশীমুখী, পরম রূপসী কন্যা ইন্দ্রের নর্তকী। তাণ্ডব করিতে তারে দিলা নিমন্ত্রণ, শিবের সভাতে নৃত্য দেখে দেবেগণ। শ্রীকবি কঙ্কন গান মধুর ভারতী, নায়ক বাসনা পূর্ণ কর ভগবতী। নীলাম্বরকে পেয়ে নীলাম্বরের বাবা মা সকলেই খুবই খুশি হলেন। তারা তাদের বাড়িটাকে সুন্দরভাবে সাজালেন, এতদিন পর তার ছেলে এসেছে। এরকমভাবে ধীরে ধীরে নীলাম্বর তার বাড়িতে চলে আসলেন তার বাবা মায়ের কাছে স্বর্গে। আর এদিকে কি হলো, এরই মাধ্যমে কালকেতুর পৃথিবীর যে পূজার ইতিহাস সেটা শেষ হলো। তখন নীলাম্বরের বাবা ইন্দ্র সকলকে বলছে যে এই গীত অর্থাৎ কালকেতুর এই গীতটা যারা গাবে পৃথিবীতে সকলের মনের আশা পূর্ণ হবে। এরকমভাবে পৃথিবীতে কালকেতুর যে পূজার ইতিহাস সেটা শেষ হলো। আবার এদিকে আমরা একদমই শেষের দিকে আরেকটি নতুন কাহিনীর সূচনা সম্পর্কে জানতে পারি। এরই মাধ্যমে এই পর্বটি শেষ হয়েছে। আমরা এর মাধ্যমে কি বুঝতে পারি, এই শেষের ইঙ্গিতটির মাধ্যমে? তো কালকেতুর সময় কিন্তু দেবদেবীদেরকে পুজো করত হচ্ছে পুরুষরা, মহিলারা দেবদেবীদেরকে পূজা করত না। তখন দেবী চণ্ডী পুনরায় মহিলাদের পূজা পাওয়ার জন্য নতুন আরেকটি ফন্দি করলেন। তখন পদ্মাবতীর সাথে যুক্তি করে আরেকটি পরিকল্পনা করলেন, যে পরিকল্পনার মাধ্যমে পৃথিবীতে কাউকে পাঠিয়ে এই মহিলাদের পূজা দেবী পেতে পারেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বলি দেওয়ার জন্য যাকে নির্বাচিত করলেন দেবী চণ্ডী, সে হচ্ছে ইন্দ্রের নর্তকী রত্নমালা শশীমুখী। আমরা কিন্তু জানি যে দেবীর পূজার প্রচারণা চালানোর জন্যই দেবী চণ্ডী একটি পরিকল্পনা করে, একটু ছলনা করে নীলাম্বরকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠায়। তো এরকমভাবে আরেকটি পরিকল্পনা ঠিক করে রত্নমালা শশীমুখীকে শিবের সভাতে নৃত্য করতে আমন্ত্রণ জানালেন। তখন রত্নমালা শিবের সভাতে নৃত্য করতে এসেছেন এবং নৃত্য করছেন। এরই মাধ্যমে কালকেতু উপাখ্যানকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রথমে একদম এই কালকেতু উপাখ্যানের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে এই চণ্ডীমঙ্গল, এটা কিন্তু চণ্ডীমঙ্গলের একটি পার্ট। চণ্ডীমঙ্গল তিনটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে দেবখণ্ড, পরে হচ্ছে আক্ষেটিক খণ্ড এবং বণিক খণ্ড। তো এই দেবখণ্ড স্বর্গলোকের কাহিনী এবং বাকি যে দুই খণ্ড অর্থাৎ আক্ষেটিক খণ্ড এবং বণিক খণ্ড, এই দুটি খণ্ড হচ্ছে পৃথিবীর কাহিনী। কালকেতুর যে খণ্ডটি সেটি হচ্ছে আক্ষেটিক খণ্ড। এই কালকেতু খণ্ডের পরবর্তীতে যে খণ্ডটি সেটি হচ্ছে বণিক খণ্ড। অর্থাৎ দেবী চণ্ডী যে পৃথিবীতে মেয়েদের পূজা পাওয়ার জন্য রত্নমালা শশীমুখীকে নিযুক্ত করলেন, হয়তোবা দেখা যাবে আমরা যখন বণিক খণ্ড পড়ব তখন হয়তোবা আমরা জানতে পারবো যে এখানে সম্ভবত এই রত্নমালা তার নাচে ভুল করবে। নাচে ভুল করলে শিব তাতে খুবই রেগে যাবেন এবং তাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠানো হবে, সম্ভবত এরকমই হবে। তো এরকমভাবেই মূলত এই চণ্ডীমঙ্গল কাব্যটি রচিত হয়েছে। তো এই হচ্ছে কালকেতু উপাখ্যান। আমি আশাবাদী যে কালকেতু উপাখ্যানটি কিন্তু মোটামুটি ভালোই, বেশ বড়। তারপরও আপনাদেরকে মোট 11টি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করেছি যে সংক্ষিপ্তভাবে মোটামুটিভাবে প্রতিটা পর্বের মূল ভাবটি আপনাদেরকে বুঝিয়ে দিতে। আমি আশাবাদী যে আমি সেটা পেরেছি। এরপরও আপনাদের কাজ আছে, বইটি আপনারা সংগ্রহ করবেন, বইটি সংগ্রহ করে নিজে নিজে পড়বেন এবং আপনাদের ক্লাসে তো শিক্ষকগণেরা অবশ্যই পড়াবেন। তারপরও নিজে নিজে পড়ে প্রতি লাইন বাই লাইন আপনারা যদি পড়েন তাহলে যখন প্রতিটি লাইনের অর্থ আপনারা বুঝতে পারবেন তখন দেখবেন যে এই কালকেতু উপাখ্যান আপনাদেরকে আরও ভালো লাগছে। এটি অত্যন্ত চমৎকার একটি বই। কালকেতু উপাখ্যান খুবই সুন্দর একটি
উপাখ্যান, এই কালকিত উপাখ্যান, এটি যখন আপনারা প্রতি লাইন বাই লাইন পড়বেন এবং বুঝবেন তখন আমি আশা করি আপনাদের আরও অনেক ভালো লাগবে। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে, মাত্র 11টি ক্লাসের মধ্যে আমি এই বিষয়টি পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা অবশ্যই অত্যন্ত কঠিন কাজ। কারণ এই কালকিত উপাখ্যান পুরোপুরি বোঝাতে গেলে কম করে হলেও 30 থেকে 40টি ক্লাসের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি বলবো না যে আমি পুরোপুরি বোঝাতে পেরেছি, তবে আমি বলবো আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছি। তো এই হচ্ছে কালকিত উপাখ্যান। এরপরে আমরা আরেকটি নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে সব সময় এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সিলেবাসের যাবতীয় পড়াশোনা আমি দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।